হাই গাইস, গুড মর্নিং। ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ আমাদের রূপকথা। তো আজকে একটা নিউ ডে। একটু আগে ঘুম থেকে উঠলাম, কি তাই তো? হ্যাঁ খুব হয়েছে। হয়েছে। এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। তো নিচে এখানে বাফেট ব্রেকফাস্টটা পাওয়া যাচ্ছে, তাই তো? হ্যাঁ আমরা বুক করেছি সেটা দেখে চলো। তাই এখন যাচ্ছি চট করে। ওদের টাইমিং আছে 7:30 থেকে 10:30 মতো আর কি ব্রেকফাস্টটা পাওয়া যায়। তো এরপরে তো খেয়ে দিয়ে আবার বেরোতেও হবে, বেড়াতে যেতে হবে আজকে। তো এখন যাই, চটপট করে ব্রেকফাস্টটা করে দিই। চলো। এইটা হচ্ছে আমাদের খাওয়ার জায়গাটা। এটা পুরো ফ্লোর, এখান দিয়ে ঢুকছি আমরা। এটা হচ্ছে পুরো স্পেসটা। ব্রেকফাস্টে চলে এসছে আমাদের ম্যাডাম। হ্যাঁ, আচ্ছা যাও। এই যে আপাতত নিয়ে এসছি ম্যাডাম এই ব্রেকফাস্ট। কেমন লাগছে ব্রেকফাস্ট করতে? বেশ ভালো, এখনো পর্যন্ত যা যা নিয়েছি কোয়ালিটি খুব ভালো। খুব ফ্রেশ খাচ্ছে খাবারগুলো, তাই না? হ্যাঁ যেটা পোহা খেয়েছি অল্প। আর প্লেটটা দেখি না একটু। হ্যাঁ দেখাও। আর এই হচ্ছে আমার প্লেট। আমার অনেকটা শেষ হয়ে গেছে আমার। এদিকে হচ্ছে ওয়াটারমেলন জুস, ভ্যানিলা শেক, কাট ফ্রুটস। বল। পোহাটা তো খেতে খুব ভালো। ওদের ন্যাচারালি সটেড ভেজিটেবলস অ্যান্ড সসেজের খাচ্ছি, সেটাও বেশ ভালো, মানে ফ্রেশ আছে। তো ওভারঅল কোয়ালিটি ইজ গুড। খেয়ে নাও। যে বাফেট থেকে এগুলো আমি নিয়ে এসেছি, সব মিলিয়ে মিশিয়ে খাবো। দীপম নিয়েছে, তো চলো খাওয়া যাক। আমরা ব্রেকফাস্ট করে এখন রেডি হয়ে বেরিয়েছি। আজকে সাইট সিন দেখবো আমরা, লখনৌয়ের কাছে যা যা আছে, ওল্ড লখনৌ, নিউ লখনৌ, সব কিছু। তো আমরা ইনিশিয়ালি ভেবেছিলাম একটা গাড়ি বুক করে নেবো, বাট এখন গাড়ি বুক করাটা একটা আলাদা ঝামেলা, আর এখন অনেকটা প্রাইজই অলসো। তো আমরা এই হোটেলের সামনে থেকেই একজন অটোওয়ালা ড্রাইভারকে পেয়েছি, তো ওনাকেই বুক করা হয়েছে। এখন আমরা যাচ্ছি অটোতে করেই। অ্যান্ড এখানকার অটোগুলো বেশ কমফর্টেবল, তাই না? আমরা এখন প্রথমে অনেকগুলো জায়গা আছে। অনেকগুলো জায়গা আছে। এই পার্সোনালি পাড়াতে যাবো, আইদার পাড়া বা সেটাতে। এখন যাওয়া যাক, গিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি। ফার্স্ট ডেস্টিনেশন মাকবারা। এটা একটা ওই স্মৃতিসৌধ টাইপের জিনিস। হ্যাঁ প্যালেস ওটা হচ্ছে। আর ওই দিকেটা হচ্ছে ওনার বেগমের। চলো দেখা যাক। এই হচ্ছে লুকস। এখান দিয়ে আমরা ঢুকেছি, ওইদিকে আর একটা মহল। আচ্ছা, আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে রেসিডেন্সি। এটা ব্রিটিশ রেসিডেন্সি। এই জায়গাটাও ভীষণ সুন্দর। তো আমরা ভেতরে যাচ্ছি, দেখবো আরো, মানে বেশ সুন্দর, এক্সপ্লোর করার মতো এই জায়গা একটা, তাই না? হ্যাঁ, খুব সুন্দর জায়গা। এখানেই ব্রিটিশরা থাকতো যখন লখনৌতে, যখন ব্রিটিশরা ছিল যখন। হ্যাঁ, এই যে আমরা ঢুকেছি, এই হচ্ছে লুকস। সব কবেকার সব স্থাপত্য। হ্যাটকিন্স পোস্ট। আমরা এবার অন্যদিকে যাচ্ছি রেসিডেন্সিরই। এটা হচ্ছে ডক্টর ফায়ার্স হাউস। যাও, এই দেখো কি সুন্দর স্থাপত্য চারিদিকেই, খুব সুন্দর লাগছে দেখতে। অনেকটা বিশাল স্পেস নিয়ে দারুণ লাগছে দেখতে। এই যে যেখানে যাচ্ছে, এখানে কয়েকটা ছবি তোলা হবে। খুব সুন্দর জায়গা। আমরা এবার মিউজিয়ামের দিকে যাচ্ছি। এখানে একটা মিউজিয়াম আছে, খুব সুন্দর দেখতে। চারিদিকটা খুব গ্রিনারিতে ভরা। কামান এখানে দেখা যাচ্ছে, খুব সুন্দর। মিউজিয়ামের সামনে দাঁড়িয়ে আছি, জানি না লেখাটা দেখতে পাচ্ছ কি না, 1857 মেমোরিয়াল মিউজিয়াম রেসিডেন্সি। সিপাহি মিউটিনি হয়েছিল, সিপাহি বিদ্রোহ, সবাই আমরা জানি। 1857-এ সেই কামান, আর সেই মিউজিয়ামে বিভিন্ন জিনিস সংরক্ষিত আছে। এই রেসিডেন্সি বলে জায়গাটা অনেকখানি বড়।
এর প্রত্যেকটা পার্টে একটা একটা করে বিল্ডিং আছে। তো এটা দেখে বোঝা যায় যে প্রাচীন স্থাপত্যের এই ব্রিটিশ রেসিডেন্সির বিভিন্ন বিভাগগুলো এক একটা পার্টের মধ্যে ছিল। মানে পুরোটাই অ্যাজাম্পশন, কারণ আমরা তো লোকাল গাইড নিইনি। তো দেখে যেটা মনে হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই স্থাপত্যগুলো দেখেই বোঝা যায় কি পরিমাণ রাজকীয় ছিল বিষয়টা। তো চলো আমাদের সাথে সাথে তোমরাও এই জায়গাগুলোর একটা গ্লিমস নিয়ে নাও। যদি কখনো এখানে ঘুরতে আসো তো দেখবে যে এই লখনৌ শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন পার্টে এই ব্রিটিশ অধিরাজ্যের একটা চরমতম নিদর্শন এখানে এখনও পাওয়া যায়। দেখা যায় যে কতটা রয়্যালটি এবং কতটা জুড়ে জেকে বসে থাকার একটা ব্যাপার ছিল ব্রিটিশ সাম্রাজ্যের। এই স্থাপত্যটা তোমাদেরকে দেখাই, এটাও ভীষণ ভীষণ আই ক্যাচি। তো সামনে থেকে একটু দেখাবো তোমাদের। দেখি মনে হচ্ছে কোনো একটা মহল ছিল এটা। আর চারপাশটা দেখো, একদম ল্যাশ গ্রিন, খুব মানে দারুণ সুন্দর একটা অ্যাম্বিয়েন্স। Pas de soleil, 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 pas de soleil. আমাদের রেসিডেন্সি ঘোরা হয়ে গেল। সবটা কভার করতে পারিনি কারণ বিভৎস বড় এলাকা নিয়ে হচ্ছে, তাই না? মানে প্রচুর বড় এরিয়া, মানে ভেতরে তাও নাই নাই করে 2 থেকে 5 কিলোমিটার হবে। হ্যাঁ হ্যাঁ, আরামসে আরো কারণ বেশি। প্রচুর স্থাপত্য পরপর, যেরকম তোমাদের হ্যাঁ। বলছিলাম যে এইটা ব্রিটিশ শাসনের একটা নিদর্শন বলতে পারো, যেটা দেখেই বোঝা যাচ্ছে ওদের রাজত্ব কতটা মানে প্রশমিত ছিল। সত্যি তাই, মানে আমরা ব্যাংকোয়েট। পুরোটা, আর রোদ তো এখন পুরোটা হাঁটাও যাচ্ছে। তার থেকে বড় কথা হচ্ছে রোদ তো আছেই, আর একটা যেহেতু আমাদের তো আরো অনেকগুলো জায়গা কভার করতে হবে, এক্স্যাক্টলি। তো একটা জায়গাতে যদি সারাদিন কাটিয়ে দিই তাহলে বাকিগুলো আর হবে না। মোটামুটি এইটা ঘুরতে গেলে তোমাকে একদিনের প্ল্যান, তাহলে তুমি পুরোটা একদম ভালোভাবে ঘুরতে পারবে। ঠিক আছে, চলো এখান থেকে বেরোচ্ছি, দেখা যাক পরের ডেস্টিনেশন কোথায়। এই যে আমরা এখন ঢুকছি, বারা ইমামবাড়ার গেটের সামনে দাঁড়িয়ে আছি। ওখান থেকে টিকিটটা নেবো, নিয়ে ভেতরে ঢুকবো। আমরা ঢুকলাম বাড়ি ইমামবাড়াতে। এই যে ভেতরের থেকে গিয়ে আবার টিকিট নিতে হবে। এদিকটা তোমাদেরকে দেখাই, একটা বিশাল বড় দরজা, খুব সুন্দর। চলো আগে দেখতে থাকি কি কি আছে। এখন আমরা ইমামবাড়াতে ঢুকবো, তার আগে এখন জুতো খুলে নিতে হবে। তো জুতো খোলারই অনেক বড় লাইন, যেখানে অনেক বড় লাইন। তো চলো জুতোগুলো খুলে এখানে রাখা যাক। আমরা ঢুকলাম বারা ইমামবাড়ার মধ্যে। এখানে টিকিট চার্জেস নিল হচ্ছে 50 টাকা পার পারসন। এটা কম্বিনেশন একটা পাস, যেটাতে বারা ইমামবাড়া, ভুলভুলাইয়া আর বাওয়ালি বলে একটা জায়গা, 3টে কভার হচ্ছে এবং ইনক্লুডস পিকচার গ্যালারি। তো আমরা এই 3টের পাস একসাথেই নিয়েছি। তো তোমাদেরকে একটু পুরোটা দেখিয়ে দিই ভেতরটা কীরকম দেখতে। খুবই ফটোজেনিক, খুবই সুন্দর, মানে এর বলার কিছু নেই, দারুণ লাগছে ভেতরটা। তো চলো এরপরে সামনে এগিয়ে দেখা যাক আর কি কি আছে। আমরা এই ইমামবাড়ার ভেতরে ঢুকলাম, এখানে গাইড নিলাম কারণ এখানে প্রচুর জিনিস আছে যেগুলো নিজেরা আর কি দেখে সারা যাবে না। এই দেখো ভেতরটা দেখিয়ে দিই, খুব সুন্দর। তো গাইড আমাদের দুজনের জন্য 150 টাকা নিল। 150 টাকায় পুরো বারা ইমামবাড়া, ভুলভুলাইয়া, বাওয়ালি সব কিছুই ওরা কভার করবে তাই বললো। তো চলো এখন আমরা গাইডের জন্য ওয়েট করছি, দীপম দাঁড়িয়ে আছে। ঢুকছি আমরা এখন। আমরা এখন যাচ্ছি ভুলভুলাইয়ের মধ্যে, ঢুকে গেছি আমরা। डेंजरस जाएगा। ये एरिया हम खड़े हैं, जनाब नीचे वाला पार्क है, इस पार्क का नाम है नींबू वाला पार्क। और देखिए भाई साहब उल्टे हाथ के आगे से चौक स्टेडियम बना, क्या बना है? चौक स्टेडियम। मैडम हिंदुस्तान की फेमस कहावत थी, आहिस्ता बोलिए दीवारों पे भी काम होता है। अभी हम आपको नहीं देख पाएंगे ना, मुझे आप देखेंगे। गाइड देखिए ऐसे बोलेगा, टक टक की आवाज़ करेगा, ये आवाज़ करने कहाँ पर 60 से 70 से दूरी पर। और हम जो बोलेंगे दीवार से बैठ के बोलेंगे, धीमे धीमे खुसुर खुसुर करेंगे, चुगली मत करना, दीवारों पे भी काम होता है।
আমরা এখন ভুলভুলের ওপরটা দাঁড়িয়ে আছি, এই হয়তো দাঁড়িয়ে আছে, ওখানে ভিড়, ওখানে তো গাইড বলছে আর কি। হ্যাঁ, আমরা এখন চলে এসেছি ওপরে একটা ছাদে। এই ছাদটা 330 ফুট লম্বা। এই বাইরে থেকে লুক দারুণ। আমাদের ভুলভুলায় ঘোরা হলো। ভাই ভাই রে ভাই, কি কনফিউজিং, কি কনফিউজিং। এইটা নাকি বানিয়েছিল, সেটাই, এটা নাকি নবাবরা বানিয়েছিল বেগমদের সঙ্গে লুকোচুরি খেলার জন্য। মানে কত শখ মনে। আসলে বহুত পয়সা ছিল। হ্যাঁ, আরবপতি হলে যা হয় আর কি, খেয়ে দিয়ে কাজ নাই করে দিই সেই সব। যাক ভালো, আমাদের জন্য ভালো, আমরা একটা ঘোরার জায়গা পেয়েছি। ঘুরে ঘুরে একদম ক্লান্ত। আমার ভালো লেগেছে। এখন আমরা আরেকটা জায়গাতে যাচ্ছি। হ্যাঁ, বাউলি ইমামবাড়া, বাড়ি ইমামবাড়া আরেকটা পার্ট, যাওয়া যাক। এটা হচ্ছে বাওয়ালি। এখানে ভিডিও অ্যালাউড না, তাও আমি একটু তোমাদের দেখাচ্ছি। এটার মানে হচ্ছে একটা কুয়ো, যে কুয়োর জল থেকে বাড়ি ইমামবাড়া তৈরি হয়েছে। আমরা ঢুকছি। এই যে এখান থেকে জলটা দেখতে পাচ্ছ, ওখান থেকে ওরা আর কি দেখতো। ये भाई साहब इस बिल्डिंग का जो ऑनर था, उनका सर नेम था नवाब आसिफुद्दौला बहादुर। ये शुजाउद्दौला के बेटे थे आसिफुद्दौला। माँ का नाम था बहू बेगम। नवाब साहब ने लखनऊ में राज किया 22 साल, तमाम चीज़ें बनाई। जनाब ये बिल्डिंग जब बना हुआ हो गया, 11 साल लगा बिल्डिंग बनाने में। 11 साल क्यों लगा? जब उस जमाने में लखनऊ में अकाल पड़ा था, तो पब्लिक को सिर्फ काम देने की नवाब ने बिल्डिंग बनाया उस जमाने में। पब्लिक को रोजगार नवाब दिया, पब्लिक बहुत खुश हुआ। पब्लिक नवाब से कह रहा है, जिसको ना दे अल्लाह मौला उसको दे नवाब आसिफुद्दौला। लेकिन नवाब ने पब्लिक से कहा, जिसको नहीं देगा अल्लाह मौला उसे क्या देगा आसिफुद्दौला। नवाब कहना ये था, गॉड मुझको दे रहा, मैं आपको दे रहा हूँ, मेरी क्यासत मैं आपको दूंगा। पूरे जनाब इमारत बनाने में कम से कम 22,000 मजदूर लगा और 1 करोड़ की लागत लगी उस जमाने में। सोचिए उस टाइम लगा था 1 करोड़, आज कितना पैसा लगेगा? अगर पैसा देंगे दोबारा कोई सा भैया बिल्डिंग बना नहीं पाएगा। और जनाब इसके बनाने वाले कारीगर कहाँ से आए थे? ईरान से वो आए थे नक्शा लेकर। उनका नाम था किफायतुल्लाह खान नाम था, लेकिन मकसद था इमामबाड़ा। लोग कहते हैं इमामबाड़ा क्या है? जैसे गुरुद्वारा होता है, मंदिर होता है, ये हिंदी शब्द है, लेकिन ये उर्दू में नाम है इमामबाड़ा। इमामबाड़ा क्यों कहा गया इमामबाड़ा? उर्दू में कहते हैं इमामबाड़ा। আমাদের হয়ে গেল বাড়ি ইমামবাড়া, ভুলভুলাইয়া, বাউলি এগুলো দেখা। এখন আমরা যাচ্ছি ছোট ইমামবাড়াতে, ওখানে পিকচার গ্যালারিও রয়েছে, তো ওই দূরে এখন দেখতে যাচ্ছি। চলো যাওয়া যাক। নেক্সট ডেস্টিনেশন রুমি দরওয়াজা। এটা একদম রাস্তার ওপরে বলে আর নামলাম না, জাস্ট সেখানে ভিডিও করে রাখছি, তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে রুমি দরওয়াজা। নেক্সট ডেস্টিনেশন ক্লক টাওয়ার। এটাও রাস্তার ওপরে বলে আর নামছি না। একটা সুন্দর জায়গা, এখানে মানুষজন বসছে, হাঁটছে, সব কিছু। আমরা আর নামলাম না। আমরা চলে এসেছি ছোটি ইমামবাড়াতে, চলো তোমাদেরকে দেখাই। আমরা এখন যাচ্ছি ছোট ইমামবাড়ার দিকে। গেটটা সামনে দেখতেই পাচ্ছ তোমরা, সামনে গেটটা, ছোট ইমামবাড়ার গেট। পুরো শহরটাই স্থাপত্যে ভরা। ঢুকছি। কোনটা? ওইদিকে শীষ মহল গেল। একটা চিকেন কারি মিউজিয়ামে। তোমরা তো জানোই লখনৌ চিকেন কারি ইজ ভেরি ফেমাস। তো এই দোকানটা হচ্ছে একটা ম্যানুফ্যাকচারার, যেখানে তৈরি হয় জিনিসপত্র। আমি এখানে এসে কিছু জিনিস দেখতে, আর সাথে তোমাদেরকেও দেখাবো যে কি কি আছে। চলো, এখানে আমরা দেখছি কয়েকটা। এটা একটা অপশান, এইটা আমার খুব ভালো লেগেছে। এটা মিররের ওপর, এটা হচ্ছে আনারকালি ডিজাইনের ওপর। এটা সুন্দর সুন্দর ডিজাইন আছে এখানে। এনারা হচ্ছে ম্যানুফ্যাকচারার, খুব ভালো ভালো। এই এবার ঢুকছি ছোটি ইমামবাড়া, শাহী হামাম। শাহী হামাম, আচ্ছা আচ্ছা। এখানে খুব সুন্দর একটা ওয়াটার বডি আছে। প্রত্যেকটা জায়গা লখনৌতে এখনো পর্যন্ত যা যা দেখলাম, এত বেশি পিকচার পারফেক্ট, এত বেশি স্থাপত্য শিল্পতে ভরা, শিল্পত্ব কথাটা ভুল, সরি, শিল্পে ভরা, যে প্রত্যেকটা জিনিস আই ক্যাচি। যদিও এই জিনিসগুলো প্রচুর প্রচুর বছর আগেকার, বাট স্টিল দেখে মনে হচ্ছে যেন একদম নতুন করে তৈরি করা, বা এত বেশি যত্নে, এত বেশি মানে আগলে রাখা হয়েছে জিনিসগুলোকে, যেগুলো দেখতেও খুব সুন্দর লাগছে।
তোমরাও দেখে জানিও তোমাদের কেমন লাগলো। আর তোমরা যদি লখনৌ এসেছো আর এগুলো দেখেওছো, তোমরা একটু তোমাদেরও ভিউজ জানিও যে তোমাদের কেমন লেগেছে। আমাদের তো সত্যি কথা বলতে আমরা ওরম কিছু ভেবে আসিনি যে শুধু ঐতিহাসিক জিনিসই দেখবো, বাট প্রত্যেক তাই বাইরেটাই দেখি। একদম একদম। চলে এসেছি নেক্সট ডেস্টিনেশন, আর মোস্ট প্রবাবলি আজকের মতো এটা শেষ ডেস্টিনেশন। এটা হচ্ছে ডক্টর আম্বেদকর পার্ক। এটা লখনৌ, নিউ লখনৌতে আছে। আর এটা না হিউজ, মানে তোমাদের খালি এন্ট্রান্সটা আমি দেখাচ্ছি। এটা শুধু এন্ট্রান্স, মানে টিকিটিং কাউন্টারটা আছে, তোমাদের দেখাই। একদম এই দিকে হচ্ছে টিকিটিং কাউন্টার, এই দিকটা দীপম গেছে। তো আমরা কেবল ঢুকছি। অনেক বড়, মানে এটা আমি রাস্তা থেকেও তোমাদের একটা ক্লিপ দিলাম, তো ভীষণ বড়। তো চলো এটাতে ঢোকা যাক আর দেখা যাক কী কী আছে ভেতরে। খুব সুন্দর অ্যান্ড হিউজ, সানসেটটা হেভি লাগছে। এখানে একটা ফোয়ারা মতো আছে, ফাউন্টেন, খুব সুন্দর দেখতে। ওই দিকে অদিতি দাঁড়িয়ে আছে গেটের সামনে। আমার টিকিট নেওয়া হয়ে গেছে। এটা হচ্ছে আম্বেদকর পার্ক, অদিতি তোমাদের বললো। চলো এখন ঢোকা যাক। জায়গাটা এক্সটেন্সিভলি হিউজ, পুরোটা একদিনে কভার করা খুব একটা পসিবল না। হ্যাঁ, আনটিল অ্যান্ড আনলেস তুমি শুধু এইটা দেখতে আসছো, তাহলে একদিনে আরামসে তুমি পুরোটা দেখতেই পারবে। কিন্তু আমরা যেহেতু প্রচুর জায়গা আজকে দেখলাম, তো এটা প্রত্যেকটা জায়গায় গিয়ে গিয়ে এক্সপ্লোর করাটা একটু ডিফিকাল্ট হচ্ছে। তো সেই জন্য আমি এই দূর থেকেই তোমাদেরকে দেখাচ্ছি। প্রত্যেকটার ভেতরে আর যেতে পারবো না, দীপমেরও আর পারছে না ও, আর আমাদের কালকে ঘুমটা ঠিকমতো হয়নি, ওই জন্য খুব টায়ার্ড লাগছে। তো এভাবেই দেখে নাও, তোমাদেরকে একটু দেখাই চারদিকটা। আশা করছি ভালোই লাগছে। ভীষণ বড়, মানে তোমাদের কি বলে বোঝাতে পারছি না। আর জানি না এখান থেকে দেখে কতটা বুঝতে পারছি, মানে দিক বিদিক পুরো এক টানা, এক টানা। আর এখানে কোনো মাটি নেই, পুরোটাই বাঁধানো। এই একজন হাতে নিয়ে নিয়েছি চটি। হ্যাঁ, অ্যাকচুয়ালি হিল চটি পরে এসেছি তো। আর এখানে যে তুমি মেঝেটা দেখাও, এটা কিন্তু পুরোটা বাঁধানো টাইলস। হ্যাঁ, তো যদি স্লিপ টিপ কাটে আর অনেকটা হাঁটতে হবে, জুতোটা হাতে। আর এখানে আরামসে এত পরিষ্কার, এমনি খুব ভালোভাবে মানে হাঁটা যাবে খালি পায়ে। চলো তাহলে যাওয়া যাক। আমাদের ঘোরা হয়ে গেল আম্বেদকর পার্ক। আর যেমনটা বললাম, পুরো ঘোরা এক স্ট্রেচে সম্ভব না, অনেকটা দূর। আর যেহেতু আজকে সারাদিন ধরে আমরা ঘুরছি, আমরা দুজনেই একটু টায়ার্ড হয়ে পড়েছি, তো ওই জন্য জাস্ট একটু ফটো তুললাম। আর সব জায়গাটায় আর এক্সপ্লোর করা হয়নি। না, সব জায়গায় এক্সপ্লোর করতে হলে বললাম না, পরে 2-3 ঘন্টা লেগে যাবে। মানে এখানকার জায়গাগুলো এরকমই, মানে তুমি যদি মোটামুটি একদিন নিয়ে একটা কভার করো, তাহলে পুরোটা কভার হবে। বিভৎস বড়, বিভৎস আর বড়। আমরা সব জায়গায় একদিনে কভার করতে এসেছি, হয় সেটাই না, ঠিক আছে। দেখো, ব্যাপারটা হচ্ছে যে এইগুলো তো মনুমেন্টাল স্ট্রাকচার। হ্যাঁ, মানে ঠিক এগুলো আছে, ঠিক আছে, ঠিক আছে। এগুলো তো অত এক্সপ্লোর করার কিছু নেই। হ্যাঁ, জাস্ট দেখলাম, দেখে একটুখানি ভাইবটা নিলাম, এটাই। তো আমরা যথেষ্ট এখানের ভাইবটা পেয়েছি, দারুণ লেগেছে। দেখো ওই প্রত্যেকটা স্পটই ভীষণ সুন্দর। হ্যাঁ, খুব ফটোজেনিক, আই মাস্ট সে দ্যাট। ফটোজেনিক। আর এইটা তো ওরকম কারণেই বানানো হয়েছে। এটা তো এইটা জানো তো কি, আমার যেটা মনে হলো, আমাদের প্রাচীন সভ্যতায় আমরা রাজাদের যে মানে উপস্থিতিটা জেনেছি, যে রাজা ছিল বা রাজ্য ব্যবস্থা ছিল, পুরো একটা রাজ্য শাসনের, রাজ্যটা যেরকম দেখতে হয়, এই স্ট্রাকচারটা ওভাবে বানিয়েছে। এটা আমার দেখে বলেছে কি বলতো, বাহুবলীর সেট। হ্যাঁ, কাইন্ড অফ দ্যাট। অমরেন্দ্র বাহুবলী বলে এক্ষুনি সবাই চেল্লাবে। রাজাদের সময় যেরকম ছিল, যে রাজ্যের মানে বেসিক্যালি তাদের হোমটা একদম পেছনে, তার আগে বিভিন্ন মহল টহল, পুরো এই জায়গাটা একদম তাই। এখন আমরা বেরোচ্ছি। এখন আমরা আবার টোটোতে উঠে পড়বো, অটোতে। অটোতে উঠে এখন আমরা হোটেলের দিকে রওনা দেব। যাওয়া যাক। আমরা ফিরে এলাম হোটেলে, এখন উপরে যাচ্ছি রুমে, খুব এক্সস্টেড। আর এখন একটু খিদেও পেয়েছে, কারণ সকাল থেকে যেহেতু ওই ব্রেকফাস্টই করেছি। কারণ ফ্রেশ হবো, স্নান টান করবো, স্নান করে বেরোনো হয় না। আর লিফটে ঢুকছি। কথা বলতে পারবো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, লিফটে ঢুকছি। আর জোরে আওয়াজ বেরোচ্ছে না আমার, তোমার বেরোচ্ছে? হ্যাঁ, হ্যাঁ,
তারপর ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আবার আমরা বেরোবো, কারণ আজকেই লখনৌতে শেষ দিন এইবারের মতো। তো একটু ভালো ভালো ফুড কালকের মধ্যে কিছু এক্সপ্লোর করব আর তোমাদেরকেও সাথে নিয়ে যাব। আমরা একটু ঘরে তন্দুর চিকেন অর্ডার করেছি। বাবা দীপমের মুখে কি হাসি। আমার হাসি নিজে অর্ডার করে না না, আমি অর্ডার করেছি, সত্যি আমার খুব ইচ্ছা করছিল খেতে। তো চলো এটা খাই আর এনজয় করি। আমরা এখন দুজনে রেডি হয়ে বেরোচ্ছি। আমরা ডিনার করতে যাচ্ছি। আমাদের এখন ডিনার টাইম হয়ে গেছে। তো এখানে একটা খুব ফেমাস দোকান আছে আর রহিমস কি হলো কুলচা নিহারি। তো ওখানে আমরা যাচ্ছি। কোথা থেকে পেয়েছো? ব্লগ থেকে? হ্যাঁ মানে এটা আমাকে কাল থেকে আরিফ বলেছিল আর কি গতকাল। আর তারপর আমি একটুখানি রিসার্চ করে নামটা একটুখানি দেখলাম, দেখে এখন যাচ্ছি ওখানে। যখন নিচে যাই গিয়ে দেখি কি পাই। আমরা এখন এসে গেছি খাবারের দোকানে। ওখানে আছে রহিমস কুলচা নিহারি, এদিকে মুভিস আছে। আমার ইচ্ছা ছিল রহিমস কুলচা নিহারিতে যাওয়ার, বাট ও বলছে যেহেতু এখানে ভিড় বেশি এটাতেই যাবে। অদ্ভুত লজিক। আমাদের চলে এসছে খাবার। এই হচ্ছে কুলচা, মটন নিহারি, ওদিকে হচ্ছে মটন বিরিয়ানি, রায়তা, ড্রাই চিকেন টিক্কা, স্যালাড তো আছেই। এই হচ্ছে আমাদের মেনু আজকের, অ্যাটলিস্ট এখনকার মতো। তারপর দেখা যাক আর কিছু নেওয়া যায় কি না। চলো খেয়ে নেওয়া যাক। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। কেমন খেলে? তারপর কোথায় আছি? হোটেলে তো? হ্যাঁ, এখন ব্যাক টু হোটেল। কালকে আবার ভোর ভোর বেরোনোর আছে। হ্যাঁ, কালকে অনেক তাড়াতাড়ি উঠতে হবে। আমি এটাই ভাবছি কি করে উঠবো। এরপর গিয়ে প্যাকিংও করার আছে, প্যাকিং করে মানে রেস্টও করতে হবে। তো তাড়াতাড়ি হয়ে গেছে, 9:30 বাজে। হ্যাঁ। তো তাড়াতাড়ি করে হোটেল ঢুকছে। এখন আমরা মানে রেস্ট করবো, আর কিছু সেরকম প্ল্যান নেই। হ্যাঁ। তো আজকে দিনটা এখানেই এন্ড করছি। আবার মানে কালকে থেকে একটা নতুন জার্নি শুরু। মানে আমাদের ঘোরাটা তো এখনো শেষ হয়নি। বাকি কোথায় কি যাই দেখতে হলে প্লিজ পাশে থাকি। আর আজকে ব্লগটা এই অবধি আমরা তাহলে শেষ করছি। ঠিক আছে, আবার কালকে দেখা হচ্ছে তাহলে ব্র্যান্ড নিউ ব্লগ। একদম। চলো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।